আর এই যে কথায় কথায় সংবিধানের দোহাই, কোন সংবিধানের দোহাই দিবেন? ৭২-এর সংবিধান? ৭২-এর সংবিধানই তো সংবিধান। সেই সংবিধান কেন অবৈধ সে আলোচনায় আর নাই গেলাম, এটা তো আপনাদের জানা থাকার কথা। যারা সে সংবিধান প্রণয়ন করেছিলেন তারা এ ব্যাপারে জনগণের ম্যান্ডেট নিয়েছিলেন। তো যেই জিনিসটা জোর করে জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে যে 4টা নীতি জোরপূর্বক জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আপনাদের দলের প্রতিষ্ঠাতে এসেই তো তার 2টা নীতিকে পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন। ধর্মনিরপেক্ষতাবাদকে সরিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে বসিয়েছিলেন। আবার তিনি সমাজতন্ত্রকেও পারিভাষিক অর্থ থেকে বের করে একটা শাব্দিক অর্থের আওতায় এটাকে একটু ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন। তাহলে ৭২-এর সংবিধানের প্রতি আপনাদের এত আবেগ কেন জাগলো? আপনারা এখন দাবি করছেন, পার্থ সাহেব বললেন যে ৭২-এর সংবিধানের বিরুদ্ধে জামাতে কারণ তারা অতীতে নাকি রাজাকারি করেছে, এই কারণে তাদের এখন এই ৭২-এর সংবিধান শুনলে কষ্ট লাগে। অদ্ভুত কথা, যদিও ইতিপূর্বে আপনি নিজেও এই সংবিধানের বিরুদ্ধে কথা বলেছেন। তার চাইতে বড় কথা হলো যে আপনারা যারা ৭২-এর সংবিধানকে এখন পূজার স্থানে নিয়ে যাচ্ছেন, তাহলে কি আপনাদের ভেতরে ভারত প্রেম এতটা উথলে উঠেছে যেমনটা ইতিপূর্বে আওয়ামী লীগের ভেতরে ছিল? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মাঝে মাঝেই দেখি মজা করে বলেন জামাত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। আজকে তো সংসদে দাঁড়িয়েও রীতিমতো গর্বের সাথে বললেন নির্বাচনের আগে জামাত ইসলামী টিকিট বিক্রি করত, এবং এটাকে তার অন্যান্য দলের সংসদ সদস্য যারা রয়েছেন টেবিল চাপড়ে হাসি মুখ নিয়ে বেশ মজার সাথে উপভোগ করলো। মজার বিষয় হলো জামাতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করবে কিভাবে, যেখানে বিএনপির গৃহপালিত যে সমস্ত লেবাসধারী ওলামা আছে তারা বিভিন্ন সময়ে দলবদ্ধভাবে জামাতে ইসলামীকে রীতিমতো জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে রেখেছে। তো যার নিজের হাতেই অন্যের মাধ্যমে জাহান্নামের টিকিট হাতে ধরা আছে, সে আবার আরেকজনকে জান্নাতের টিকিট দেবে কিভাবে? জামাতে ইসলামী সে যে বাতিল না, বা সে যে ইতিমধ্যে জাহান্নামের দোরগোড়ায় গিয়ে উপনীত হয়, নিয়ে জবাব দিতে দিতেই তো তার জীবন শেষ হয়ে যাচ্ছে, আবার আরেকজনকে জান্নাতের টিকিট দেবে কিভাবে? তার চাইতে বড় মজার বিষয়, নির্বাচনের আগে বিএনপির একাধিক নেতা জান্নাতের টিকিট বিক্রি করেছে, এরকম ভিডিও তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে। তার চাইতে মজার বিষয় হলো জামাতে ইসলামী যদি জান্নাতের টিকিট বিক্রি করত, সেই টিকিট দিয়ে জনগণের কী লাভটা হতো? কারণ যেভাবে আপনার দলের লোকেরা সব জায়গায় চাঁদাবাজি করে, বৈধ ডকুমেন্টস থাকলেও যেভাবে তারা চাঁদার জন্য মুখিয়ে থাকে এবং গিয়ে হাজির হয়ে থাকে, তাহলে জান্নাতের টিকিট হাতে নিয়েও কেউ জান্নাতের দুয়ারে গেলেও তো সে পারবে না জান্নাতে প্রবেশ করতে। আপনার দলের লোকেরা তো সেখানেও কমিশন নেওয়ার জন্য এসে হাজির হবে, তো জান্নাতে যাবে কিভাবে? তার চাইতে আরও মজার কথা হলো জনাব আন্দালিব রহমান পার্থ, মাননীয় সংসদ সদস্য, তিনিও গতকাল সংসদে দাঁড়িয়ে বললেন জামাত একদিকে ইসলামের কথা বলে, ইসলামের নাম ধারণ করে, আর আরেকদিকে তারা বলে আমরা শরিয়ার আইন চাই না। যদিও এ কথা জামাতের কোনো নেতা বলেছে বলে তারা ভিডিও দেখাতে পারবে বলে আমি বিশ্বাস করি না। এটা ফটোকার্ডের ব্যবসা। বিভিন্ন হলুদ মিডিয়া তারা মাঝে মাঝে ফটোকার্ড দিয়ে এমন কিছু চালিয়ে দেয় যার সাথে দলের লোকরাই একমত না। না হলে জামাত যদি শরিয়া আইন নাই চায়, তাহলে স্লোগানের ভেতর আল্লাহর আইন চাই এ কথার অর্থ কি? এমনকি তাদের লোগোর ভেতরে আছে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, যেটা জামাতের মূল কনসেপ্টই হলো ইকামতে দিন। তাহলে যেই দলের লোগোর ভেতর আকিমুদ্দিন আছে, যাদের দলীয় স্লোগানের ভেতরে আল্লাহর আইন চাই কথা আছে, তারা শরিয়ার আইন চায় না, এই বিষয়টা কেমন হাস্যকর কথা হতে পারে? আর বাংলাদেশে তৃণমূলে যারা জামাত ইসলামী করে, যত কর্মী সদস্য নেতৃবৃন্দ আছে, সকলে দিনকে সামনে রেখে দিন প্রতিষ্ঠার আন্দোলন হিসাবেই এটা করে, না হলে তো জামাতের দরকার ছিল না। এখনও যে বাংলাদেশের ভেতরে জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারেনি বা তাদেরকে যেতে দেওয়া হয়নি, এর বড় একটা কারণও কিন্তু এখানে লুকায়িত আছে। যতদিন পর্যন্ত তারা ইসলাম চাইবে, এই দেশে যারা আসলে ইঞ্জিনিয়ারিং করে মানুষদেরকে ক্ষমতায় বসায়, তারা কখনোই চাইবে না জামাত ইসলামী ক্ষমতায় আসুক। জামাত যদি নিজের আদর্শ ছেড়েই দিত, তারা যদি ইসলাম বাদ দিয়ে প্রচলিত কোনো মতবাদকে আঁকড়ে ধরত, তাহলে এতদিনে তারা দেশের ক্ষমতায় চলে আসতো। কারণ তাদের মতো এত বেশি সাংগঠনিক শৃঙ্খলা দ্বিতীয় কোনো দলে যে নেই, এবং আরও অনেক বৈশিষ্ট্য অন্য কারো ভেতরে যে উপস্থিতি নেই, এটা তো
দিবা লোকের মতো স্পষ্ট এবং সকলে এ ব্যাপারে সম্যক অবগত। তাহলে যে প্রসঙ্গে বলছিলাম যে আন্দালিব রহমান পার্থ সাহেব বললেন যে জামায়াতের দাবি হলো জামাত শরিয়া আইন চায় না, এ কথাই যদি সত্য হিসাবে ধরে নেই, তাহলে যেই দল শরিয়া চায় না আপনাদের ঘোষণা অনুসারে বা ভাষ্য অনুসারে, সেই দল আবার জান্নাতের টিকিট দেবে কিভাবে? তাহলে পার্থ সাহেবের কথা আর মাননীয় প্রধানমন্ত্রীর কথা কি সাংঘর্ষিক হয়ে গেল না? প্রধানমন্ত্রীর কথার অর্থ তো অনেকটা এমনই দাঁড়ায়, যেহেতু জামাত শরিয়া আইন চায় তাহলে তারা তো ইসলামকে সামনে রেখেই রাজনীতি করে এবং যারা তাদের পক্ষে থাকবে তাদেরকে জান্নাতের সুসংবাদ তারা শুনিয়ে থাকে, কারণ ন্যায়ের কাজ করলে যে কেউ জান্নাতে যাবে, এটাই তো কোরআন হাদিসের ঘোষণা। কিন্তু এখন কার কথাকে আমরা সত্য বলে ধরে নেব? আবার পার্থ সাহেব কঠিন একটা প্রশ্ন ছুড়ে দিলেন যে জামাত ভারতের বিরুদ্ধে কথা বলে আবার তাদের সাথে বৈঠকও করে, এটা কেমন দ্বিচারিতা? মজার ব্যাপার হলো এটা কেন দ্বিচারিতা হবে? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে নাকি? এমনকি আমাদের ভাই শরীফ ওসমান হাদি প্রাণ দিলই তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে। জামাত ইসলামী সূচনা লগ্ন থেকেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশে কথা বলে আসছে। এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাদের সাথে কূটনৈতিক কোনো বৈঠক করা যাবে না, এটা আপনাকে শেখালো কে? তাহলে এই আধিপত্য থেকে নিজেদেরকে মুক্ত রাখবে কিভাবে? তাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেবে? তখন তো আপনারাই এর বিরুদ্ধে অবস্থান নেবেন। তাহলে যেহেতু যুদ্ধের পথ খোলা না এখানে, তাহলে এখানে মাধ্যম তো এটাই যে ভারতের সাথে শত্রুতা মানে ভারতের সাধারণ জনগণ এবং তাদের সাধারণ মানুষের সাথে শত্রুতা তো না, বরং তাদের এই সাম্রাজ্যবাদী বা আধিপত্যবাদী নীতি, সাম্রাজ্যবাদ শব্দটা নাই বলি, তাদের আধিপত্যবাদী যে নীতি, এর সাথে মূলত ঝামেলা। তারা যদি এই নীতি থেকে নিজেরা সরে আসে, জামাত যদি কূটনৈতিক আলোচনা করে তাদেরকে ব্যাপারে কনভিন্স করতে পারে, তাহলে সেটাই তো সর্বোত্তম পন্থা। কারণ এছাড়া অন্য কোনো পথ তো খোলা নেই, তাদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার অবস্থাও তো নেই। আর আপনি যদি এর দ্বারা ইঙ্গিত করে থাকেন যে জামাত গোপনে গোপনে নেগোসিয়েশন করেছে, তাহলে তো বিষয়টা হাস্যকর হবে। কারণ ইতিমধ্যে সাবেক পলাতক মন্ত্রী নওফেল সাহেব তো ঘোষণা দিয়েছেনই যে তাদের সমর্থন নিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। এমনকি এটা তার বলতে হবে না, গোপালগঞ্জে সবগুলো আসনের দিকে তাকালে তো স্পষ্ট, এরকম আরও আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় তাকালে তো স্পষ্ট তারা আপনাদেরকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে বলে আপনারা এত সহজে ক্ষমতায় আসতে পেরেছেন, না হলে পারতেন না। আর এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং মেকানিজম সেগুলো তো ছিলই। তাহলে আপনারা এই যে নেগোসিয়েশন করেছেন বিভিন্ন ক্ষেত্রে, এটা তো স্পষ্ট। তার চাইতে বড় কথা, মাননীয় প্রধানমন্ত্রী তার মায়ের দুর্দিনে একদম কঠিন সময়েও তিনি কিন্তু দেশে আসতে পারছিলেন না। অবশেষে হঠাৎ করে তিনি কিভাবে আসলেন? মার্কেটে তো একথা প্রচলিত আছে, আমি দাবি করছি না, কিন্তু এটা তো ব্যাপকভাবে প্রচলিত আছে এবং স্বতঃসিদ্ধ ব্যাপার হয়েছে যে আপনাদের পক্ষ থেকে ভারতীয় সরকারকে বিভিন্ন ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে এবং তাদের গ্রিন সিগন্যালের প্রেক্ষিতেই তিনি দেশে এসেছেন। আর জামাত ইসলামী যদি আসলেই ইন্ডিয়া এবং আমেরিকাকে আশ্বস্ত করতে পারত, তাহলে তো তারা এদেরকে ক্ষমতায় বসাতো, আপনাদেরকে ক্ষমতায় বসানোর কথা ছিল না। যেহেতু শেখ হাসিনা বিভিন্ন সময় মাননীয় পলাতক প্রধানমন্ত্রী, মাননীয় শব্দটা যেহেতু সে সময় তাদের সাথে উচ্চারিত হতো, এখন যেটা আপনাদের সাথে হচ্ছে, যদিও এই শব্দই কাউকে মহান করে না, মহান করে আদর্শ। তো সেই পলাতক প্রধানমন্ত্রী তিনি কিন্তু তার একাধিক ভাষণে বলেছিলেন যে 2001-এ আমি গ্যাস দেইনি বলে আমাকে ইন্ডিয়া ক্ষমতায় আসতে দেয়নি বা বাহিরের শক্তিরা আমাকে ক্ষমতায় আসতে দেয়নি, এ ধরনের কথা তিনি বলেছিলেন। তাহলে বাহিরের শক্তিদেরকে আসলেই যদি জামাত কনভিন্স করতে পারতো, তাহলে তারাই তো ক্ষমতায় থাকতো। আর এই যে কথায় কথায় সংবিধানের দোহাই, কোন সংবিধানের দোহাই দিবেন? 72-এর সংবিধান? 72-এর সংবিধানই তো অবৈধ সংবিধান। সেই সংবিধান কেন অবৈধ সে আলোচনায় আর নাই গেলাম, এটা তো আপনাদের জানা থাকার কথা। যারা সে সংবিধান প্রণয়ন করেছিলেন তারা এ ব্যাপারে জনগণের ম্যান্ডেট নিয়েছিলেন। তো যেই জিনিসটা জোর করে জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে যে 4টা নীতি জোরপূর্বক জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আপনাদের দলের প্রতিষ্ঠাতে এসেই তো তার 2টা নীতিকে পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন। ধর্মনিরপেক্ষতাবাদকে সরিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে বসিয়েছিলেন। আবার তিনি সমাজতন্ত্রকেও পারিভাষিক অর্থ থেকে বের করে একটা শাব্দিক অর্থের আওতায় এটাকে একটু ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন। তাহলে 72-এর সংবিধানের প্রতি আপনাদের এত আবেগ কেন জাগলো? আপনারা এখন দাবি করছেন, পার্থ সাহেব বললেন যে 72-এর সংবিধানের বিরুদ্ধে জামাতে কারণ তারা অতীতে নাকি রাজাকারি করেছে, এই কারণে তাদের এখন এই 72-এর সংবিধান শুনলে কষ্ট লাগে। অদ্ভুত কথা, যদিও ইতিপূর্বে আপনি নিজেও এই সংবিধানের বিরুদ্ধে কথা বলেছেন। তার চাইতে বড় কথা হলো যে আপনারা যারা 72-এর সংবিধানকে এখন পূজার স্থানে নিয়ে যাচ্ছেন, তাহলে কি আপনাদের ভেতরে ভারত প্রেম এতটা উথলে উঠেছে যেমনটা ইতিপূর্বে আওয়ামী লীগের ভেতরে ছিল? যদি তাই হয়ে থাকে, ব্যাপারটা আসলেই দুঃখজনক কথা।
আর কথায় কথায় গণভোট নিয়ে আপনারা বিভিন্ন আপত্তি তুলছেন, এখন এসে বলছেন যে এই সমস্যা সেই সমস্যা। আরে যখন নভেম্বর মাসে এই প্রস্তাবনা এটা পাশ হলো এবং কোন 4টা প্রশ্ন থাকবে লেখা এটাও চূড়ান্ত হলো, এরপর জানুয়ারি মাসের 29 তারিখ এসে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কেন গণভোটে হা দেওয়ার পক্ষে প্রচারণা চালালেন? তাহলে তিনি কি এটা না বুঝে করেছিলেন, নাকি নির্বাচনের আগে এক রূপ, নির্বাচনের পরে আরেক রূপ? তার চাইতে বড় কথা, এখানে 4টা প্রশ্ন ছিল বলে আপনারা এখন মানুষকে কনফিউজ করার চেষ্টা করছেন কেন? আপনাদের দলের ইতিপূর্বে দলের প্রতিষ্ঠাতা এবং পরবর্তীতে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা যখন গণভোটের আয়োজন করেছিলেন সেই সময় আপনাদের মাথায় এটা আসেনি? তখন এতগুলো প্রশ্নের উপর কিভাবে মানুষ নিজেদের মতামত জাহের করেছিল? সালাউদ্দিন সাহেব বললেন যে 4টা প্রশ্ন না দিয়ে আমরা বলেছিলাম জুলাই সনদের উপরে গণভোট করতে। কেন জুলাই সনদের উপর করলে এই এত ডজন ডজন ধারাগুলো পড়ে কয়জন মানুষ আপনি দাবি করছেন যে 4টা ধারা তারা না বুঝতে পারে, আর সেখানে এতগুলো ধারা বুঝে বুঝে তারা নিজেদের মতামত জাহের করবে? এটা কেমন হাস্যকর কথা হতে পারে? সর্বশেষ কথা আমার হলো, এই দেশে যারাই ক্ষমতায় যায় কমন একটা ভুল তারা করে। সেই ভুলটাকে জানেন? জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়। আর এমনিও পাবলিকের সেন্টিমেন্ট সেটা সাধারণত ক্ষমতাসীনদের বিরুদ্ধেই থাকে। তো এমন কিছু করবেন না যেটা পরবর্তীতে আপনাদের জন্যই হিতে বিপরীত হতে পারে। গতকাল আমির জামাত সুন্দর বলেছেন যে পার্থ সাহেব তিনি অনেকগুলো ফায়ার করেছেন, তবে কিছু কিছু ব্যাকফায়ার হয়েছে। তো সুতরাং মানুষ এখন আগের চাইতে অনেক বেশি সচেতন। আপনি বললেন পার্থ সাহেব তিনি এনসিপিকে উল্লেখ করে বললেন যে তোমরা জামাত জেনারেশন হয়েও না, তোমরা জেনজিকে রিপ্রেজেন্ট করো। এই জাতীয় কথা তো আগে আওয়ামী লীগ আপনাদেরকে বলতো, আওয়ামী লীগ বিএনপিকে বোঝাতো যে তোমরা জামাতের সাথে চলো না, না হলে তোমরা যুদ্ধাপরাধী রাজাকার ট্যাগ খাবা। এখন একই কথা আপনাদের মুখ থেকেই বের হচ্ছে। আর পার্থ সাহেবের কথা শুনে তো গতকাল আমি চিন্তায় পড়ে গিয়েছি, তাকে তো বিএনপির চাইতেও আরও করা বিএনপি মনে হচ্ছিল, যদিও তিনি আলাদা একটা দল করেন এবং সেই দলে আমি শুধু একমাত্র তাকেই চিনি, দ্বিতীয় কাউকে চিনি না এবং চেনার পজিশনে হয়তো তারা নেইও। তো যাই হোক, আপনারা এই বিষয়গুলো নিয়ে যত বেশি লেবুর কপচাতে থাকবেন, তো লেবু জিনিসটাই এমন, এটাকে যত বেশি চিপতে থাকা হয় তত বেশি ধীরে ধীরে তিতা হতে থাকে। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।